এখন এই যে এইভাবে আছে, বালিশ পেটের তলে চাপা দিয়ে এখন এই যে শুয়ে আছে আর কি। কি যন্ত্রণায় ছটফট করছে মানুষটা চোখের সামনে, আর এই দৃশ্য দেখতেও পারা যাচ্ছে না, খুব কষ্ট হয় এখন। জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানি আমি রিঙ্কি, তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো এই বাড়িতে আসলাম, এসেই আগে তোমাদের দাদা ভাইয়ের কাছেই চলে আসি, কারণ সবসময় তো মন থাকে কাজে যেও তোমাদের দাদা ভাইয়ের কাছে কখন আসব, কখন ওকে একটু দেখতে পারবো, এই অবস্থায় রেখে যাই কাজে। তো কাজে যেও তো মনটা ভালো থাকে না, সবসময় মনটা বাড়ির দিকেই পড়ে থাকে। তো আমি ছুটতে ছুটতে মানে কাজ থেকে তোমাদের কি বলবো বাড়িতে আসি, যে কতক্ষণে এসে আমি পৌঁছাবো। আর কাজে যেও চিন্তায় থাকি, মাঝে মাঝে তো ইচ্ছা করে বাড়ি আসবো না। তোমাদের দাদাভাইয়ের যখন প্রচণ্ড শরীর খারাপ হয় তখন বাড়ি আসতে আর মন চায় না, সেই জিনিসগুলো হয়। আবার না এসে তো পারি না, মনটাও ছটফট করে, মানে এমন একটা যন্ত্রণার ভিতরে আমি আছি। এদিকে বাড়িতে না আসলেও ভালো লাগে না, আর এদিকে মানে বাড়িতে আসার জন্য ছটফট করি। একমাত্র কারণ হলো তোমাদের দাদাভাই, আর কিছু না। তো সকালে একটু ডালিয়া করে রেখে তারপর কাজে গেছিলাম আজকে। ডালিয়াটা খেলো শুনলাম এইমাত্র, ডালিয়া খেয়েছে, খেয়ে এখন ওই যে শুয়ে আছে। আর আমি এখনও সকালে কিছু খাইনি, মানে একটু চা বিস্কুট খেয়ে কাজে গেছিলাম, এখন এই যে বাড়ি আসছি। আর কাজের সাইডে রুটি করেছিলাম, তো রুটি আমি আজকে বাড়িতে নিয়ে আসছি, এখন একটু খাবো, খেয়ে তারপরে ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করব। আর কালকে রাত্রেবেলায় একটু ঘুমোতে পেরেছে তোমাদের দাদাভাই, কারণ আগের দিন রাত্রে আমরা ভীষণ ভীষণ কষ্ট পেয়েছিলাম। কালকে যাই হোক ও একটু ঘুমিয়েছে আর আমিও একটু ঘুমোতে পেরেছিলাম। তো আজকে শরীরটা কেমন আছে কি আছে জানি না। তোমাদের দাদাভাইকে জানো আমি সত্যি অনেক অনেক ভালোবাসি, সে ভালোবাসার কোনো সীমা নেই। ওই জন্য গোবিন্দ আমাকে এত কষ্ট দিচ্ছে, আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এত চেষ্টা করছে। মানে তোমাদের আর কি বলবো, ওকে আমি মানে বিয়ের আগের থেকে ভালোবাসতাম খুব পরিমাণে। সেই ভালোবাসা হয়তো ভগবানের সহ্য হচ্ছে না, যে ওকে এত ভালোবাসে ভগবানকে ভালোবাসি না, এটাই হয়তো ভগবানের কষ্ট হচ্ছে, ওই কারণেও আমার থেকে ওকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি হয়তো বুঝি একা মানে যখন ভাবি চিন্তা করি যে সব কারণেই মনে হয় গোবিন্দ আমার থেকে ওকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু গোবিন্দ আমার কাছে হেরে যাবে আমার ভালোবাসা দেখে, তাই তো বলো? হারবে না? না, গোবিন্দ হেরে যাবে, গোবিন্দ ঠিক তোমাকে আমার কাছে রেখে যাবে, আমার থেকে একদম তোমাকে দূরে সরাবে না। কাজকর্ম সব সেরে তারপর রান্নাঘরে আসলাম, এখন একটু রান্না করব, তার জন্য এসেছি রান্নাঘরে। আর আর তোমাদের দাদাভাইয়ের তো কালকে বলছি কেন, 2-3 দিন ধরে তো সমানে জ্বর ছিল, মাথা যন্ত্রণা করছিল। তো আজকে কালকে রাত থেকে একটু মাথা যন্ত্রণা জ্বরটা একটু কমেছে, ওটা কালকে রাত্রে জ্বরটা আসেনি, আর আজকে এখনও জ্বরটা আসেনি। তো জ্বরটা মনে হয় একদম কমে গেছে। তো এই 2 দিন একটু ওয়েট করে থাকি, তারপর তো ডাক্তারের কাছে নিয়েই যাব, ডাক্তার কি বলে দেখি। তো এখন আমি রান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে না? রাতে আসন পাই যাচ্ছে। পেট ঢুলে দেবো একটু? হ্যাঁ ওই
তোমাদের দাদা ভাইয়ের অবস্থা সকালে একটু মোটামুটি ঠিক ছিল, কিন্তু দুপুর থেকে আবার মানে শুরু হয়েছে এমন বাড়াবাড়ি। তো কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে, পেটে ব্যথায় ছটফট করছে। এখন তো একদম মানে বেলাটি নেই যা মনে হচ্ছে, মানে শিরাগুলো এখন টান ধরেছে, খুব যন্ত্রণা হচ্ছে দেহে এখন। তো আমি আর মা এখন এই যে বসে বসে তেল দিয়ে ম্যাসাজ করে দিলাম। তারপর কি অবস্থা, মানে স্টকের মতন হয়ে গেছিলো। আমি মাথায় একটু জল দিলাম বেশি করে, ঠান্ডা জল গরম জল মিশিয়ে দিয়ে তারপর দিয়েছি। তো এখন এই যে চুপ করে একটু শুয়ে আছে। আর তোমাদের দাদাভাই যখন একটু ঠিক থাকে তখন ও বলে, মানে মানে ওর একটু ইচ্ছা যে একটু অপারেশন করার, যদি পেটে একটু অপারেশন করে দেখতো যে পেটের ভিতর কি হয়েছে। ওর মানে সবসময় সেইটা ইচ্ছা অপারেশন করার জন্য। কিন্তু অপারেশন করার কথা একমাত্র চেন্নাই থেকে বলেছিল। আর একটা দিদি আমাকে ফোন করেছে আজকে, মানে ওরকম বাড়াবাড়ি হয়েছে দেখে মানে আমাকে ফোন করেছিল। ওনার মেয়েরও নাকি ঠিক সেম, মানে তোমাদের দাদাভাইয়ের যেরকম অবস্থা এরকম বাড়াবাড়ি হয়ে গেছিলো, তার থেকে না বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো বলে। তো সেই দিদিভাই নাকি হায়দ্রাবাদ যে তারপর ওনার মেয়ের অপারেশন করিয়েছিল। তো মেয়ে এখন পুরোপুরি সুস্থ আছে, কি একটা অপারেশন করে স্টমা টাইপের পেটে মানে লাগিয়ে দিয়েছিল। তো সেই জন্য এখন অনেকটা ভালো আছে। তাই বলছে রিঙ্কি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার স্বামীকে নিয়ে তুমি যদি পারো একটু হায়দ্রাবাদ চলে যেতে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে কেমন কি টাকারও তো একটা ব্যাপার আছে, কারণ তোমরা তো সবই জানো আমার পরিস্থিতি কেমন। তো জিজ্ঞাসা করলাম, বলছে টাকা তো একটু আছেই মোটামুটি, কিন্তু কলকাতার থেকে একটু কম আছে, তবুও 5-6 লাখ টাকা লেগে যাবে ওখানে মানে অপারেশন করালে। তো বলতে পারি আমি গ্যারান্টি দিয়ে যে অপারেশন করালে ও একদম সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমার মেয়ের ওয়েট হয়েছিল 35 কেজি, তো সেখান থেকে এখন অনেক ওয়েট আছে, মানে ভালো আছে আমার মেয়ে এখন। প্রত্যেক বছরে বছরে এখন চেক আপ করাতে যেতে হয় হায়দ্রাবাদ। তো আজকেই আমাকে বলেছিল। তো এখন আমার খুব ইচ্ছা করছে যে তোমার দাদাভাইকে একটু অপারেশন করানোর জন্য, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই যে ওকে আমি একটু অপারেশন করাবো। আর ওরও খুব ইচ্ছা একটু অপারেশন করতে, মানে দেখতো যে কি হয়েছে আমার, যদি একটু ঠিক হতো। সবার তো একটু বাঁচতে ইচ্ছা করে, ওর সবসময় ইচ্ছা যে একটু দেখতো ডাক্তার, অপারেশন করলে যদি আমি একটু ঠিক হতাম। কিন্তু আমি মানে ইচ্ছা থাকলেও কি হবে, আমার তো সেই সামর্থ্য নেই। তো আমি কি করব এখন বুঝতে পারছি না, চিন্তায় ভালো লাগে না কিছু, এই নিয়ে সারাক্ষণ চিন্তা করতে হয়। কি করব এখন, মাথায় কোনো কাজ করে না আমার। একটা দুটো টাকা হলে হয়, 5-6 লাখ টাকা আমি এখন কোথা দিয়ে ম্যানেজ করব কিছু জানি না। আমারও তো খুব ইচ্ছা করে একটু অপারেশন যদি করতো। আমার চোখে নিজে দেখা একটা মেয়ে অপারেশন করে ভালো হয়েছে, তারপর আজকেই দিদিভাইটা বললো ফোন করে ওনার মেয়েও নাকি ভালো হয়েছে। তো আমারও খুব ইচ্ছা করছে তোমাদের দাদাভাইকে একটু অপারেশন করানোর জন্য, কিন্তু কি করব, গরিবের সংসারে সামনের পরে কষ্ট দেখতে হচ্ছে আর কি। দেখো এখন এই যে এইভাবে আছে, বালিশ পেটের তলে চাপা দিয়ে এখন এই যে শুয়ে আছে আর কি। কি যন্ত্রণায় ছটফট করছে মানুষটা চোখের সামনে, আর এই দৃশ্য দেখতেও পারা যাচ্ছে না, খুব কষ্ট হয় এখন। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে। আর কি বলবো তোমাদের কাছে, প্রতিদিন আমি বলি তো আমার খুব কষ্ট হয়। তো তোমরা সবাই খুব ভালো থেকো।